আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি, শুরুতেই বিআরবিকে বলছে সংবাদ শোনাও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সিইসির ভাষণ রেকর্ড। বুধবার বিটিভিকে ইসির চিঠি, বৃহস্পতিবার প্রচারের সম্ভাবনা। দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ তারেক রহমানের। ক্ষমতায় গেলে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা। ধর্মভিত্তিক রাজনীতি করলেও ধর্মের অপব্যবহার করবে না জামায়াত, মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। ক্ষমতায় গেলে সব দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, লন্ডন যাত্রা অনিশ্চিত। মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ভোট হলে সেটা হবে মব কালচার, মন্তব্য আনিসুল ইসলাম মাহমুদের। নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ। এবং রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে জবাই করে হত্যা, গৃহকর্মী পলাতক, বাসার দারোয়ান সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছে পুরো সংবাদে। আগামী 10 ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে জাতীয় নির্বাচনের তফসিলের ভাষণ রেকর্ড করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তবে ভাষণটি 10 ডিসেম্বর প্রচার করা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করেননি তিনি। বলেন, এটি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের এখতিয়ারে রয়েছে। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ইসি সচিব। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এক ব্রিফিংয়ে বাংলাদেশ টেলিভিশনে এই ভাষণ রেকর্ড করার দিনক্ষণের কথা জানান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। রেকর্ডিং এর বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। আমি যখন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন 10 তারিখে রেকর্ড করা হবে কিনা, আমি বললাম যে হ্যাঁ হবে, কিন্তু বিষয়বস্তুটা কি এটা এবং কখন করবেন এটা স্যারের উপরে ছাড়েন। আমি জানলেই আপনাদেরকে আবার জানিয়ে দেবো। প্রথা অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের বিষয়েও জানান তিনি। রাষ্ট্রপতির কাছে এখনো পর্যন্ত আমার কাছে সময়টা জানানো হয়নি। আমি আশা করছি যে কালকে নাগাদ জানানো যাবে। ইসির সাথে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের বৈঠকের বিষয়বস্তু সম্পর্কেও কথা বলেন আক্তার আহমেদ। যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। তাদেরকেও রিটার্নিং অফিসার করে একটা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত আছে ইন্টারনাল যত জানি। সেই ক্ষেত্রে তাদেরকে প্রতিবাদ জানাতে আসলেন যে ডিসিদের বাইরে কোনো রিটার্নিং অফিসার করা যাবে না। এই বিষয়ে আমি আপনাদেরকে প্রথমে বলেছি, তারা এসেছিলেন বলতে যে তারা সার্বিক সহযোগিতা প্রদান করবেন। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। কাজে অতীতে আসেননি বলে এখন আসা যাবে না। অতীত তো অনেক কিছুই ঘটেনি, যেটা এবার ঘটতেছে। এছাড়া দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের নিবন্ধন তফসিল ঘোষণার 15 দিনের মধ্যে আর নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ, আনসার, বিজিপি, সেনা সদস্যদের মোতায়েনের পর নিবন্ধনের সময় ঠিক করা হবে বলে জানায় ইসি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ কেউ একক চিন্তা চেতনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি বলেন, সব ক্ষেত্রে বিশৃঙ্খলা চলছে, দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজন নির্বাচিত সরকার। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দ্বিতীয় দিনের কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দেশের প্রতিটি মানুষের জীবন মান উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, ফ্যামিলি, কৃষি ও স্বাস্থ্য কার্ডের মাধ্যমে প্রতিটি মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। এ সময় তিনি অভিযোগ করেন, নীতি আদর্শহীন একটি দল রাজনৈতিক ফায়দা নিতে ধর্মকে ব্যবহার করছে। শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে
জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো অবাস্তব প্রতিশ্রুতি নয়, সুযোগ পেলে সাধারণ মানুষের সমস্যা সমাধান করবে বিএনপি। বাংলাদেশের মানুষ বাংলাদেশী জাতীয়তাবাদী দলকে যতবার সুযোগ দিয়েছে, এই দেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের জন্য ততবার ভালো কিছু করার চেষ্টা করেছে। অনেকে বিভিন্ন জন বলেছে কেউ সনদ বাস্তবায়ন করবে, কেউ বলেছে বিভিন্নভাবে তারা অমুক চেতনা বাস্তবায়ন করবে, তমুক করবে, কিন্তু আমাদেরকে তো বাস্তব ধর্মী হতে হবে। তিনি বলেন, দেশে অস্বাভাবিক পরিস্থিতি বেশি দিন চলতে দেয়া যাবে না, গণতন্ত্রই সমাজের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন সমস্যা, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, দেশি হোক বিদেশি হোক, বিনিয়োগকারীরা বলছে আমরা বিনিয়োগ করব না, করতে চাই না। এই অস্বাভাবিক ব্যাপার যদি পরিবর্তন করে স্বাভাবিক ব্যাপারকে স্বাভাবিকভাবে দেশকে নিয়ে আসতে হয়, প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং নেই। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে অভিযোগ করে তারেক রহমান বলেন, অনেকে নিজের মতামত জনগণের উপর চাপানোর চেষ্টা করছে। একজন ভালো আর বাকি সবাই খারাপ। দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে, মতামত দেওয়ার অধিকার তার আছে। মনোনীত প্রার্থী পছন্দ না হলেও ধানের শীষকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। তো এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল, এখানে মুখ্য হচ্ছে দেশ এবং দেশ গঠনের পরিকল্পনা, যেটা প্ল্যান এবং প্ল্যানিং প্রোগ্রাম, এটা হচ্ছে মুখ্য, এবং মুখ্য হচ্ছে ধানের শীষ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ধর্মভিত্তিক রাজনীতি করলেও জামাত ধর্মের অপব্যবহার করে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যারা শুধু নির্বাচন আসলে নামাজ পড়েন, টুপি পরেন, হাতে তসবিহ নিয়ে চলেন, তারাই ধর্মকে ব্যবহার করে। গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ইয়াসিন রানার আরও একটি রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচন, দলীয় ইশতেহার, ক্ষমতায় গেলে সরকার গঠন, জামাতের ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের আমির বলেন, নির্বাচন পিছিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। আমরা ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না, উচিত নয় মনে করি। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষমতায় গেলে সরকার গঠনের প্রক্রিয়ার কথাও তুলে ধরেন তিনি। অ্যাটলিস্ট আগামী 5টা বছর সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল করা বা বিদায় দেওয়া, এর জন্য প্রয়োজন আমাদের একটি জাতীয় সরকার। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের কাছে শুধু 2টা জিনিসই আমরা প্রত্যাশা করব। নাম্বার 1, কেউ নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না। শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতাকর্মীরা ধর্ম মেনে চলেন, শুধু নির্বাচন আসলে ধর্মকর্ম করেন এমন না। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। আমরা কিন্তু সারা বছর তসবিহ হাতে নিয়ে ঘুরাই না, তসবিহ বুকে নিয়ে ঘুরাই আমরা। এদিকে তফসিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, প্রবাসী ভোটার নিবন্ধন সহজ করা সহ নানা ইস্যুতে নির্বাচন কমিশনের সাথে দলের সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি। নির্বাচন কমিশনকে এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর নির্বাচন
কতটা সুষ্ঠু হবে, কি কি আশঙ্কা আছে, কিভাবে ওনারা চ্যালেঞ্জ ফেস করবেন, সে ব্যাপারে ওনাদের কি গৃহীত ব্যবস্থা, কি পদক্ষেপ ওনারা নিচ্ছেন। আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দলের শীর্ষ পর্যায়ের এই নেতা। সহজে পায় না, সেক্ষেত্রে ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনও তাকে বিদেশ নেয়ার কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বেগম জিয়ার মেডিকেল বোর্ড। তাকে লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাতারের ব্যবস্থাপনায় পাঠানো নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটিও মঙ্গলবার ঢাকায় আসছে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী জানিয়েছেন, খালেদা জিয়া পরিবারের সদস্যরা আপাতত এভার কেয়ার হাসপাতালেই তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হবে। এদিকে অসুস্থ শাশুড়ির সেবা এবং চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণে বিকেল থেকে হাসপাতালে অবস্থান করছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। মধ্যরাতে খালেদা জিয়ার দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের সভা বসার কথা রয়েছে। বেগম জিয়ার শারীরিকভাবে উনি স্টেবল অবস্থায় আছেন। সিভিল এভিয়েশনে এটা হইলো টেন্টেটিভ ডেট করা হয়েছিল। এটাকে আমরা কোনো প্ল্যান করি নাই। আমাদের কার্যক্রমটাকে আগায় রাখার জন্য আমরা প্লট নিয়ে রাখি, কারণ যদি কোনো কারণে ওনার স্বাভাবিক শরীরটা ভালো হয় তাহলে ওনাকে নিয়ে আমরা ফ্লাইট করা হবে। ওইটার জন্য ফ্লাইট, এখন কোনো ফ্লাইট এই মুহূর্তে মেডিকেল টিম আমাদেরকে এখন পর্যন্ত ফিটনেস এর ব্যাপারে মানে কনফার্মেশন দেয় নাই। সেই জন্য ওনার ফ্লাইটটা আমরা টাইম এবং ডেট দেওয়াটা সম্ভব হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রিটকারীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের দ্বৈত বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দেন। গত ৩রা ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব আইনজীবী ইয়ারুল ইসলাম রিট আবেদন করেন। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নির্বাচন হলে সেটা মব কালচারের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক জটিলতায় পড়ে ভেসে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বিগত ৫৪ বছরের রাজনীতিতে একে অপরকে অপমান করার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। রাজধানীতে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। দেশের বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যমত সৃষ্টি, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্র সংস্কার, বাংলাদেশি জাতীয়তাবাদ ও মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে বেগবান করতে বিভক্ত জাতীয় পার্টির দুই অংশের নেতৃত্বে গঠিত হল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। ১৮টি দল জোটভুক্ত হয়েছে জানিয়ে নেতারা বলেন, ভোট নয়, রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত হয়েছে এনডিএফ। এ সময় নেতারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। আমি তো ৭-৮বার নির্বাচিত হয়েছে, এইভাবে শুনি একটা হলে নির্বাচন হয় নাই। এই প্রশ্ন যারা করেন তারা কোনোদিন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, অনেকে দেশে বসবাসও করেন নাই। আগামী ফেব্রুয়ারিতে বৈষম্যহীন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান নেতারা। বলেন, একটি ভয়হীন, নিরাপদ ও কার্যকর রাষ্ট্র গড়ে তোলা এখন সময়ের দাবি। এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে যদি না এই সরকার জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা কঠোরভাবে তারা আয়ত্তে না। আগামীতে জাতীয় পার্টির কোন অংশ নিবন্ধন পাবে তা আদালত নির্ধারণ করবে জানিয়ে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নতুন জোট এনডিএফে 18টির মধ্যে 6টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ১.৫ বছরের মধ্যে নির্বাচন দিতে হবে এমন কোনো শর্ত দেওয়া হয়নি অন্তর্বর্তী সরকারকে। তবে
গণতন্ত্রের স্বার্থে নির্বাচন দেওয়া হচ্ছে বলে জানালেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোট নিয়ে জনগণের সংশয় নেই, যথাসময়ে ভোট নিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। তফসিলের পর প্রচারণায় সব দল সমান সুযোগ পাবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা। প্রধান উপদেষ্টাকে ভোট নেয়ার প্রস্তুতির বিষয়ে অবহিত করেছে নির্বাচন কমিশন। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকেও নির্বাচন কেন্দ্রিক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ইলেকশনের আগে অপরাধ সম্পূর্ণ বন্ধ করার ম্যাজিক বাটন নেই, তবে নিয়ন্ত্রণে রয়েছে। এবারের ভোট হবে উৎসব মুখর। শুধু সুস্থ না, তারপরে ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন। এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছু নিচ্ছে। নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং থিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। এদিকে নৌ পরিবহন উপদেষ্টা বলছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় নির্বাচন কখন দিতে হবে এমন শর্ত ছিল না, তবে দেশ ও জনগণের স্বার্থেই ফেব্রুয়ারিতে ভোট আয়োজন করছে নির্বাচন কমিশন। আমাদের তো ম্যান্ডেট দেয়নি যে 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। আমাদের দেশে এতদিন তো নির্বাচন হয় নাই, যেটা হয়েছে ওগুলোকে নির্বাচন আমার ডেফিনেশন না। তো সেই জন্য মানুষ হয়তো এখনো একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, অথবা তাদের অন্য কোনো ক্যালকুলেশন আছে, দ্যাট আই ডোন্ট নো। এ সময় তিনি কথা বলেন চট্টগ্রাম বন্দর নিয়েও। জানান, বন্দর থেকে বছরে 900 কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়। বিদেশিদের ইজারা দিলে এটা বন্ধ হবে, তাই ষড়যন্ত্র করছে একটি চক্র। চিটাগং পোর্ট থেকে প্রতিদিন কত ইললিগাল টাকা ওঠে আমি একটা রাফ ফিগার দিতে পারি, আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা। প্রত্যেকটি জায়গায় জায়গায় চাঁদাবাজি। গাড়ির স্ট্যান্ড আমি বাইর করে দিয়েছি, ভিতরে কি, ভিতরে বাস ট্রাক দাঁড়ানো, দিনের পর দিন দাঁড়ানোর যেটা জায়গা না, কেউ না কেউ চাঁদা নিয়েছে এখান থেকে। আর যে চিটাগং এর মেয়র হন, তিনি মেয়র চিটাগং এর কম, উনি বন্দরের রক্ষক বেশি। চিটাগং পোর্টটা হয়েছে একটা মানে এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আর কি, তাড়াতাড়ি জবাই করো, সবগুলো বের করে খেয়ে ফেলো। বারবার বাধার মুখে পড়লে বিদেশি বিনিয়োগ আসবে না বলেও সতর্ক করেন তিনি। বিদেশি ইনভেস্টমেন্ট না আনেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমাদের যে সম্পর্ক। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিচারপতি সহ 41 জনের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1A আদেশ দেন। এদিকে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 15 ডিসেম্বর তারিখ ঠিক করেছেন ট্রাইব্যুনাল। সকালে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 17 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের মধ্যে আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে আলাদা আলাদা ফরমাল চার্জ জমা দিয়েছে প্রসিকিউশন। জনাব ফজলুর রহমানের মতো বাংলাদেশের একজন প্রতিষ্ঠা একজন নাগরিক, তার কাছ থেকে প্রত্যাশা করেছেন। আমরাও বলেছি যে আদালত এবং আইনের প্রতি আইনজীবী হিসেবে আমাদের শ্রদ্ধার জায়গাটি অন্য যে কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের থেকে বেশি। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে মা ও মেয়ের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে বাসার গৃহকর্মী আয়েশা পলাতক রয়েছে। পুলিশের ধারণা, গৃহকর্মী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিলিং মিশন শেষ করে খুনি স্কুল ড্রেস পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানায়
পুলিশ। এ ঘটনায় ওই বাসার সিকিউরিটি গার্ড ও দারোয়ান সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জি এম তসলিমের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই বাড়ির ৭ম তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও এক কন্যাসহ বসবাস স্কুল শিক্ষক আজিজুল ইসলামের। সকালে শিক্ষকতার কাজে বাসা থেকে বেরিয়ে যান তিনি। এই সময় বাসায় ছিলেন তার স্ত্রী লাইলা আফরোজ এবং নবম শ্রেণীতে পড়ুয়া একমাত্র কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজ। রান্নাঘরটা পুরো রক্তে ভরা আর ফ্লোরও রক্তে ভরা, আর ওয়ালের মধ্যে যে হাতের ছাপ আছে রক্তে দিয়ে ভরা আর কি। আমরা গার্ডকে বলি যে এরকম কাজের মেয়ে যদি থাকে কাজ করবে এরকম পাঠানোর জন্য। বার দুয়েক তার কাছে তার অ্যাড্রেস চাওয়া হয়েছে, বলা হয়েছিল যে ক্যাম্পে থাকে ভাড়া, এরকম চাচির সাথে বাড়ি বলেছিল রংপুরের দিকে, পুড়ে গেছে, এভাবে আসছে, বাবা মা মারা গেছে। বাট আই থিঙ্ক এখন মনে হচ্ছে যে এভরিথিং ইজ গুড। গৃহস্থলী কাজের জন্য 4 দিন আগে আয়েশা নামের এক গৃহ পরিচারিকাকে নিয়োগ দেয় এই পরিবার। সিসিটিভি ফুটেজে দেখা যায় হত্যার পর স্কুল ড্রেস পরে সেখান থেকে ওই গৃহকর্মী বেরিয়ে যায়। নিরাপত্তা কর্মীরা জানান ছদ্মবেশে বেরিয়ে যাওয়ার কারণে তাকে চিনতে পারেননি তারা। মেয়েটা হিজাব পরে, স্কুল ড্রেস পরে হিজাব পরে বের হয়ে গেল। সেই মেয়ে তো কখনো হিজাব পরেনি। দারোয়ান কি এটুকু কিছুই বুঝতে পারেনি? সিকিউরিটি কাজটা কি? আমার দারোয়ান আমার কেন? দারোয়ান যখন একটা জন বের হবে তাহলে ধরবে না? পুলিশের ধারণা অস্থায়ী সে কাজের বুয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে। হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রসহ বেশ কিছু আলামত এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। আমরা 2টি ধারালো ছুরি পেয়েছি এবং ভেতরে তার যে হত্যাকারী সে ফ্রেশ ট্রেশ হয়েছে এরকম বাথরুমে আমরা সেরকম আলামত পেয়েছি। সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরের তার উপস্থিতি, তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। চাঞ্চল্যকর এই হত্যার তদন্তে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে ডিবি, সিআইডি, পিবিআই ও র্যাব সহ বেশ কয়েকটি সংস্থা। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষায় আছেন নারায়ণগঞ্জ 2 আসনের বাসিন্দারা। 2500 উপজেলার 2টি পৌরসভা ও 10টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের ভোটাররা বলেন বিগত সরকারের আমলে ভোট দিতে পারেননি তারা, তবে এবারও শঙ্কা এখনো কাটেনি। দলীয় কোন্দল বন্ধ না হলে ভোটার উপস্থিতি আশানুরূপ না হওয়ার আশঙ্কা তাদের। নারায়ণগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন নারায়ণগঞ্জের 2500-এ। উপজেলা সদরে অটোরিকশা দৌড়াতে ঘুরছে না গাড়ির চাকা। এই তীব্র যানজট 2500-এর নিত্যসঙ্গী হলেও সমাধান দিতে পারছে না কর্তৃপক্ষ। সমস্যা কিছু না, আমরা কই পারবো অনেক বাজার বড় অটো আর আমরা সিএনজি ওলা কয়জন আছি, তো অটোওয়ালা করলে আমরা কই বেরোমো। আগে মনে করেন ড্যামের আছে বেশি, কথাবার্তা বেশি। আগে ক্লাস বর্জন করে অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামগুলোতে তাদেরকে অ্যাটেন্ড করানো, তো সেক্ষেত্রে তাদের শিক্ষা কিন্তু ব্যাহত হচ্ছে। তো এই বিষয়গুলো যাতে ভবিষ্যতে না হয়। 3,60,000 ভোটার অপেক্ষায় আছেন যোগ্য প্রার্থী বেছে নেওয়ার জন্য। তারা বলেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হলে এবার বিজয় হবে জনতার। অনেক বছর ইয়াং জেনারেশন নতুন ভোট যারা তারা ভোট দিতে পারে না, সামনে যে নির্বাচনে যাতে ভোট দিতে পারে সেজন্য জনগণের আশা আকাঙ্ক্ষা যাতে পূর্ণ হয়। যার ভোট সে যাকে মনে চায় তাকে দিবে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এমন একটা প্রার্থীকে যেন মনোনয়নটা দেওয়া হয় যে প্রার্থী নাকি জনবান্ধব, কর্মীবান্ধব এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। এখানে এরই মধ্যে প্রাথমিকভাবে বিএনপি মনোনয়ন দিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে। অন্যদিকে আরেকটি বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী মনোনয়ন দিয়েছেন অধ্যাপক ইলিয়াস মোল্লাকে। নতুন জনপ্রতিনিধির কাছে ভোটারদের চাওয়া বাসাবাড়িতে গ্যাস সংযোগ আর আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র। মিজান শাহজাহান, এটিএন বাংলা, 2500, নারায়ণগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি এখন আছে রাজবাড়ী 2 আসনের বালিয়াকান্দি উপজেলায়। সেখানকার নির্বাচনী অবস্থা জানাচ্ছেন সহকর্মী আলিয়াস গরিমন।
সালাম স্টিল ভোটের গাড়ি চলছে সারা দেশব্যাপী, আর চলতে চলতে আমি চলে এসেছি রাজবাড়ী 2 আসনে। রাজবাড়ী 2-এর একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বালিয়াকান্দি, আর বালিয়াকান্দিতে আমার পাশে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন যারা স্থানীয় ভোটার। চলুন একটু সরাসরি তাদের সাথে কথা বলি। নির্বাচনী আয়োজন কেমন দেখছেন? যাই হোক, নির্বাচনী আয়োজনে তফসিল ঘোষণার পূর্ব মুহূর্তেই মানুষের মাঝে একটা উৎসাহ উদ্দীপনার মধ্যেই নির্বাচনের হাওয়া লেগে গেছে। তরুণ ভোটার হিসাবে যিনারা আমাদের আসনে প্রতিনিধিত্ব করবেন, এরা যারা বাংলাদেশের সংসদে প্রতিনিধিত্ব করবেন, আমি তাদের কাছ থেকে আশা করি নিরপেক্ষ শিক্ষা খাত, স্বাস্থ্য খাত সহ বাংলাদেশের যে অপূর্ণতাগুলো রয়েছে সেই অপূর্ণত জায়গাগুলো যেন পূর্ণ করে সরকার। আমরা আশা করছি যেখান থেকে যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারা এই মানুষগুলোর যে আশা আকাঙ্ক্ষা আছে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাতের উন্নয়ন করা, সেটি নিশ্চয় করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি চলছে সারা বাংলাদেশ। যে কোনো মুহূর্তে চলে আসবো আপনার এলাকায় কিংবা আপনার শহরে, আমার সাথেই থাকুন। ভাঙাচোরা সড়ক, নদী ভাঙন সহ নানা সমস্যায় জর্জরিত শরীয়তপুর জেলার ভোটাররা বলছেন বিগত সময়ে শুধুই প্রতিশ্রুতি পেয়েছেন তারা, এবার আর কোনো ছাড় নয়। যদিও শরীয়তপুরবাসীর ন্যায্য অধিকার আদায়ের কথা বলছেন আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয়া বিএনপি ও জামাতের প্রার্থীরা। শরীয়তপুর থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এবারের যাত্রা অবহেলিত জেলা হিসেবে পরিচিত শরীয়তপুর। মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু পার হলেই শুরু জেলার সীমানা। ঢাকা থেকে 1 ঘন্টা দূরত্ব হওয়া সত্ত্বেও উন্নয়নের তেমন কোনো ছোঁয়া পড়েনি এ জেলায়। এখানকার সিংহভাগ প্রধান সড়কই সংকীর্ণ ও চলাচলের অনুপযুক্ত। ভোটাররা বলছেন শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থায় মহাদুর্নীতির কারণে বড় কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এখানে। এছাড়া রোগীদের নিয়ে পড়তে হয় চরম ভোগান্তিতে। আগের সরকার যারাই কইরা গেছে এরা তো রাস্তাঘাট ওইভাবে ঠিক করে যাইতে পারে নাই। তো এখন আমার যদি রাস্তাঘাট ভালো হয় তাহলে আমাদের কৃষিকাজের লেগেও অনেক উপকার হয়। তবে এত সমস্যার পরও আশার আলো দেখছেন ভোটাররা। প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবার আগে কাজ করবেন তারা। বড় বড় কথা বলবে, বড় বড় বক্তৃতা দিবে, আর এই ভাঙ্গা রাস্তার পরিবর্তন হবে না, এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আমি রাজনীতিতে বিশ্বাস করি যে এই রাজনীতির মাধ্যমে এলাকার উন্নয়ন হয়। দুর্নীতিটাই সবচেয়ে বড় সমস্যা, সেটা আমাদেরকে থামাতে হবে। 2 নম্বর হলো যে আমাদের কিছু অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে, যেমন ধরেন আমাদের নড়িয়া ব্রিজটা হওয়া দরকার। গোশেরহাট, ডামুড্ডা ও ভেদেরগঞ্জ নিয়ে গঠিত শরীয়তপুর 3 আসন। ভোটারদের মন জয় করতে তাদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। উঠান বৈঠক, গণসংযোগে ব্যস্ত সময় কাটছে তাদের। তারেক রহমান সাহেবের নেতৃত্বে নতুন যে জাগরণ হচ্ছে সারা বাংলাদেশে, বিএনপির ওই ধারাবাহিকতা শরীয়তপুরও প্রত্যেকটা পরিবার এখন আনন্দিত এবং সবাই বুক ভরে আশা বেঁধে আছে, এই কারণে যে জানে যে বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বিএনপি বাস্তবায়ন করে। প্রার্থীদের প্রতিশ্রুতি অবহেলিত নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা হবে শরীয়তপুর জেলাকে। এদিকে নদী ভাঙনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার নড়িয়া ও সখীপুরের বাসিন্দারা। এর স্থায়ী সমাধান চান তারা। অবহেলিত শরীয়তপুরের বঞ্চনা থেকে বের হয়ে আসতে চায় এই জেলার ভোটাররা। তারা বলছেন যেই নির্বাচিত হোক না কেন এই জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, একই সাথে নদী ভাঙন রোধ সহ এই অঞ্চলে শিল্পায়নের ব্যবস্থা করতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, শরীয়তপুর। সালাম স্টিল ভোটের গাড়ি এখন আছে টাঙ্গাইল 5 সদর আসনে। সেখানকার নির্বাচনী অবস্থা জানাচ্ছেন জামিল হাসান শান্ত। প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বেশ জোরসোরভাবে তাদের নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন পোস্টার, ব্যানার, মিলাদ মাহফিল, এমনকি গরিবদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে কিন্তু তারা তাদের নির্বাচনের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন। এমনকি সন্ধ্যা বাড়ার সাথে সাথেও কিন্তু এখনো কার্যালয়গুলোতে তাদের প্রচারণার কাজ চলমান রয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, টাঙ্গাইল সদর উপজেলায় 1টি পৌরসভা ও 12টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা 4,60,716 জন। এখান থেকে বিএনপি থেকে মনোনীত হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু এবং জামাত থেকে মনোনীত পেয়েছেন আহসান হাবিব মাসুদ এবং এনসিপি থেকে এখানে প্রার্থী রয়েছেন মাসুদুর রহমান রাসেল। আমাদের সাথে
কয়েকজন এলাকাবাসী রয়েছেন, তাদের সাথে একটু কথা বলে জানতে চাই তাদের নির্বাচন নিয়ে আসলে কি ভাবনা। আগামী দিনে সুষ্ঠুভাবে সবাই ভোট দিতে পারে সেই প্রত্যাশা করছি। যে দলই ক্ষমতায় চাক, আমরা চাই নতুন প্রজন্মের জন্য এই দেশটাকে আইনের শাসন, সুষ্ঠু যেন রাজনৈতিক যে ব্যবস্থা সেটা থাকে, সন্ত্রাসমুক্ত থাকে। এবং সন্ত্রাসটা 17 বছর খুব ব্যাপকভাবে আমাদেরকে ভোগাইছে। যেমনটা শুনতে পারলেন, আসলে এই টাঙ্গাইলবাসীরা তারা কিন্তু চাচ্ছেন একটি সন্ত্রাস মুক্ত এলাকা, এবং এই এলাকার যেটা সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে নদী ভাঙন, সেটিরও তারা সমাধান চাচ্ছেন, এবং যানজট থেকে শুরু করে সার্বিক সব উন্নয়ন তারা প্রত্যাশা করছেন আগামীর মনোনীত এমপির কাছে। এই ছিল আমার কাছে সালাম স্টিল গাড়ি থেকে সর্বশেষ টাঙ্গাইলের নির্বাচনের খবর। বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের সন্তানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে মানিকগঞ্জ 1 আসনের নেতাকর্মীরা। ঘিওর দৌলতপুর শিবালয় সংসদীয় আসনের সর্বস্তরের নেতাকর্মীদের ব্যানারে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। প্রাথমিকভাবে বিএনপি যাকে ওই আসনে মনোনয়ন দিয়েছে তাকে অজনপ্রিয় আখ্যায়িত করে আয়োজকরা বলেন দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু, খন্দকার আক্তার হামিদ পবন ও তার মেয়ে ডাক্তার দেলোয়ারা বেগম পান্না। এবার অর্থ সংবাদ। কক্সবাজারে সফলভাবে শেষ হলো ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের 3 দিনব্যাপী বিজনেস পার্টনার মিট 2025। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ডিস্ট্রিবিউটররা অংশ নেন। টুগেদার উই গ্রো বি দ্য নাম্বার 1 প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও হারুন ওরতাজ, সিএফও ওসমান চেলিক, ডিরেক্টর বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি রাইসা জামিল এবং জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস শওকত ওসমান জামিল। এ সময় তারা এলপিজি সেক্টরে নাম্বার 1 ব্র্যান্ড হওয়ার লক্ষ্যের কথা জানান। অনুষ্ঠানে 43 জন ডিস্ট্রিবিউটরকে সম্মাননা এবং উইমেন এলপিজি এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড 2025-এ 2 নারী উদ্যোক্তাকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া ছিল বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড ও রাফেল ড্র। এবারে থাকছে খেলার খবর। দেশের মাটিতে খেলেই ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা আবারও জানিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে মুখ খুললেন সাকিব। সংযুক্ত আরব আমিরাতে বিয়ার্ড বিফোর উইকেট নামের এক পডকাস্টে তিনি একথা বলেন। সাকিব বলেন, দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই ব্যাট প্যাড গুটিয়ে রাখতে চান। টি-20 ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন সাকিব। পরিকল্পনা ছিল 2024 সালের অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট থেকে অবসর নেবার। বিগত স্বৈরাচারী সরকারের দোসর হওয়ায় দুবাই থেকে আমেরিকা ফেরত যেতে হয় তাকে। Know what's happening from at the start. My cricketing part, maybe political side is left. It's something I want to do for the people of Bangladesh and people of Magura, and that was my intention, and it is still my intention. Let's see where Allah takes me. ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এবং গণবিশ্ববিদ্যালয়। কোয়ার্টার ফাইনালে এআইইউবি 2-0 গোলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে এবং গণবিশ্ববিদ্যালয় 4-1 ব্যবধানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। পরাগারমানের রিপোর্ট। প্রতিযোগিতার শেষ 4-এ ওঠার ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি ছিল ফেভারিট। তবে পচা সম্মুখে পা কাটার ভয়ও ছিল তাদের। কিন্তু সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় গত আসরের রানার্স আপ এআইইউবি। খেলা শেষে স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার এএসএম হান্নান জানান, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল খেলাকে জনপ্রিয় করে তোলার জন্যই তাদের এই আয়োজন। আর জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল ইসলাম মানিক বলেন, ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট চালানো গেলে ছাত্ররা উপকৃত হবে। আমাদের ইস্পাহানি চাচ্ছে
সারা বাংলাদেশের যুবক সমাজ, যুবক ছেলেরা যেন এই খেলাধুলার সাথে আরও বেশি পার্টিসিপেট হয় এবং সামনের দিনগুলিতে আমরা আরও বৃহত্তর পরিসরে এই প্রোগ্রামটা আয়োজন করতে চাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে প্রাণ সঞ্চার হচ্ছে, ঢাকার বাইরে পুরো বাংলাদেশব্যাপী এটার আলোড়ন সৃষ্টি হয়েছে। তো এই টুর্নামেন্টটি কন্টিনিউ করতে পারলে ছাত্রদের জন্য, ফুটবলের জন্য মঙ্গল হবে। শেষ কোয়ার্টার ফাইনালে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কোনো পাত্তাই দেয়নি টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন গণবিশ্ববিদ্যালয়। 4-1 গোলের জয়ে শেষ দল হিসেবে তারা পৌঁছে যায় সেমিফাইনালে। জয়ী AIUB'র ম্যাচ সেরা ওমর ফারুক মিঠু এবং গণবিশ্ববিদ্যালয়ের রাফায়েল টুডু জানান তাদের লক্ষ্য টুর্নামেন্ট সেরা হওয়া। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। আগামী 13 ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে সেমিফাইনাল খেলাগুলো, আর 15 ডিসেম্বর হবে প্রতিযোগিতার ফাইনাল। পরাগ আরমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সিইসির ভাষণ রেকর্ড বুধবার, বিটিভিকে ইসির চিঠি, বৃহস্পতিবার প্রচারের সম্ভাবনা। দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ তারেক রহমানের। ক্ষমতায় গেলে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা। ধর্মভিত্তিক রাজনীতি করলেও ধর্মের অপব্যবহার করবে না জামায়াত, মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। ক্ষমতায় গেলে সব দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, লন্ডন যাত্রা অনিশ্চিত, মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ভোট হলে সেটা হবে মব কালচার, মন্তব্য আনিসুল ইসলাম মাহমুদের। নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ। এবং রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে জবাই করে হত্যা, গৃহকর্মী পলাতক, বাসার দারোয়ান সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।